তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমি কতবার বলেছি যে আমি আমার গ্রিন রুমে অন্য কাউকে বরদাস্ত করতে পারি না। এই একবার বললে তোমরা বুঝতে পারো না, না? হ্যাঁ, আর এই মুকেশ কোথায়? মুকেশ, মুকেশ! আগে ম্যাডাম, কি হলো? ওটাই যেটা তুমি করাচ্ছ। আমি বুঝতে পারছি না তোমাকে এখানে প্রোডাকশন ম্যানেজারের কাজটা কে দিয়েছে। হ্যাঁ, এটাই তোমার ম্যানেজমেন্ট? কিন্তু ম্যাডাম এখন কি হলো? মুকেশ, আমি তোমায় বলেছিলাম যে আমার গ্রিন রুমটা যেন সব সময় ফাঁকা থাকে, আর তুমি এদের শেয়ার করতে দিয়ে দিয়েছো। এক্সকিউজ মি মালবিকা জি, আপনি এখানে একলা নন যে প্লে করছেন, আর আমরাও কেউ যে সে নই, আমরাও এই প্লেটার আর্টিস্ট। নম্রতা ম্যাডাম, আপনি চুপ করুন না, আমি কথা বলছি ম্যাডামের সাথে। ম্যাডাম আই এম সরি, আগে থেকে এরকম হবে না। নেক্সট টাইম আমি শো তখনই করব যখন আমাদের কথা হয়ে যাবে। আর হ্যাঁ, এদের বার করো গ্রিন রুম থেকে। অ্যান্ড লিসেন, মেকআপের পর আমার সাথে এসে দেখা করো। তুমি এখানে কি করছো? তুমি ওই সেটে সবকিছু চেক করেছো কিনা? প্রপার্টি সব চেক করেছিলে তো? আর হ্যাঁ, বেলটা ঠিক করে চেক করেছিলে তো? আমি সবকিছু চেক করেছি, সব ঠিক আছে। কিন্তু আপনি ওই সুপারস্টারকে বলুন যে বেলটাকে একটু আস্তে বাজায়, যেন এরকম না হয় বেলটা ওনার মাথায় এসে পড়ে। তুমি এইসব কথা কেন বলছো? আর তুমি এখানে কি করছো? তোমার তো প্রথম সিনে এন্ট্রি আছে, যাও গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মুকেশ ভাই, আমি পুরোপুরি তৈরি, আপনি টেনশন নেবেন না। যুদ্ধের বাজনা বেজে গেছে, এবার শেষ পরিণতি চিন্তা কার? সিজারের জন্য যদি নিজের প্রাণ চলে যায় তাহলে কোনো আফসোস নেই। ভালো সমেশ, ভালো। এটাকে আর এক নোট ওপরে করো, আরো ভালো লাগবে। ঠিক আছে স্যার। আরে সবাই তৈরি তো? শো শুরু হবে এক্ষুনি। আরে আমরা কখন থেকে তো রেডি হয়ে বসে আছি, কিন্তু তোর ওই হিরোইন, ওই সুপারস্টার রেডি হয়েছে নাকি আমরা নিজেরাই গিয়ে ওকে মেকআপ করবো? আরে অভিজিৎ দাদা, আপনি তো সিনিয়র অ্যাক্টর। হ্যাঁ, ওর জন্য কি সিনিয়র কি জুনিয়র, সবাইকে একই লাঠিতে রাখে। জানি না ওটা কেমন অপায়া মুহূর্ত ছিল যখন সুরিন্দরজি এই মেয়েটাকে এই খেলায় নেবে ভাবছিল। সত্যি দাদা, যখন থেকে এসেছে না, স্টেজে কম আর আমার কাছে ড্রামা বেশি করছে। আর ওকে কেউ গিয়ে বোঝায় এই ফিল্মের লোকেদের নাটকবাজি স্টেজে একদম বরদাস্ত করা যায় না। তুই এত রেগে যাচ্ছিস কেন? এক কাজ কর, এক পেক খেয়ে নে আর সমস্ত ফ্রাস্ট্রেশনকে একেবারে সরিয়ে দে। এত সহজ নয়। এই টেনশনের ওষুধ এই মদ নয়, অন্য কিছুই করতে হবে। যখন কোনো রোগ বেশি বাড়াবাড়ি হয়ে যায় না, না ওষুধ কাজে লাগে না মদ। জানেন দাদা, যাওয়ার আগে বলে গেল গ্রিন রুমে এসে দেখা করো। তো জানা কি বলবে? না হলে টাকার কথা বলবে, আর না হলে ছেড়ে দেওয়ার ধমকি দেবে। আমি না এর ধমকি আর এর বদমাইশি আর সহ্য করতে পারছি না। তুই আর কি করবি রে? হ্যাঁ, সহ্য করা ছাড়া তোর কাছে আর কি উপায় আছে? সব রোগের কিছু না কিছু ওষুধ তো আছেই। দ্য গ্রেট সিজারের সাম্রাজ্যতে এত ধ্বংস কখনো হয়নি যেরকম আজ হচ্ছে। সমস্ত প্রজা চিন্তিত, আর সিজার এই ব্যাপারে কিছু জানেই না। খবর কি করে থাকবে? সিজার তো নিজেই ঘুমিয়ে রয়েছে। ও তো এটাও জানে না যে লোকেরা নিজেরা ভেতরে ভেতরে কতটা জ্বলছে। আসলে সে কে যে সিজারের কান অবধি জনগণের এই কষ্টের কথা পৌঁছে দেবে? কে করবে সিজারের কাছে সেই আবেদন? আমি নিয়ে যাব সিজারের কাছে প্রস্তাব।
আর আমার প্রস্তাব সিজারের কান অবধি অবশ্যই পৌঁছাবে। আর আমার কথা সিজারকে তার ঘুম থেকে উঠতে বাধ্য করবে। সিজারের বিরুদ্ধে বিদ্রোহকারীদের আমার তলোয়ারের সাথে মোকাবিলা করতে হবে। She's dead. কি? What? এই খবরটা পড়েছিস? কি স্যার? রঙ্গসম্রাট হলে একটা থিয়েটার গ্রুপ দ্বারা প্রস্তুত নাটক অন্তিম অন্তরায় চলার সময় একটি দুর্ঘটনা। নাটকের মুখ্য অভিনেত্রী মালবিকা মালহোত্রাকে হত্যার অভিযোগে ওই থিয়েটার গ্রুপেরই সদস্য রাকেশ গ্রেফতার। নির্দেশক সুরিন্দর শাহ এই নাটকটার 500তম শো পূর্ণ করতে চলেছিলেন, কিন্তু 499তম শোয়ে এই দুর্ঘটনাটা ঘটে গেল। শুনেছিস তুই এই নাটকটা সম্বন্ধে কখনো? হ্যাঁ স্যার, আমি এই প্লেটার ব্যাপারে অনেক শুনেছি, খুবই সাকসেসফুল প্লে। কিন্তু গ্রুপেরই কোনো লোক শো চলতে চলতে কারোর খুন কেন করবে? এরকম বোকা বোকা কাজ কেউ করবে কেন? ও এইরকম কোনো কাজই করেনি। আরে অভিজিৎ, এত বছর পরে কোথায় ছিলে? এসো এসো এসো। আপনি একে চেনেন? কেবলমাত্র জানি না, আমি ওকে খুব ভালোভাবে চিনি। কলেজের সময়ের বন্ধু আমার। আরে কলেজে আমরা ওই যেই নাটকগুলো করতাম না, সেই নাটকগুলো নির্দেশনা করতো। কি খাবে বলো, চা না কফি? বন্ধু, চা কফি তো আমি খাই না, আর যা আমি খাই সেটা তো তুই আমাকে খেতেই দিবি না। দুর্ভাগ্যবশত তুমি যেটা খাও আমাদের মধ্যে কেউ সেটা খাই না। ইফ আই এম নট মিস্টেকেন, এই প্লেটার হিরো আপনি। সিজার তো আপনিই প্লে করেন বোধহয়, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আর এবার আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ঘটনার জন্যই অভিজিৎ আমার কাছে এসেছে। তোমার আন্দাজ একদম ঠিক, কেডি। এতদিন পর এখানে আসার কারণ এটাই যে আমার বিশ্বাস আছে যে রাকেশ নির্দোষ। আমার এই বিশ্বাসটাকে, এই সত্যিটাকে কেবল তুমিই বদলাতে পারো বন্ধু। অভিজিৎ, যবে থেকে আমি তোমাকে চিনি তবে থেকে তুমি সব সময় সত্যির সঙ্গে ছিলে। এইবারও সত্যির খোঁজে আমি অবশ্যই তোমার সঙ্গ দেব। এই রকম মহিলাকে তো প্রাণে মেরে দেওয়া উচিত স্যার। আর স্যার, আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি ওকে কবে প্রাণে মেরে দিতাম। কিন্তু স্যার, আমি মানিনি ওকে। স্যার, যদি ওকে মারারই হতো তাহলে তো আমি যে কোনো জায়গায় মারতে পারতাম স্যার। চলন্ত শোতে ওকে মারার আমার কি দরকার ছিল? কিন্তু তোমার মনে মালবিকার বিরুদ্ধে এতটাই ঘৃণা, এতটাই ক্রোধ কেন রয়েছে? স্যার, আমাদের থিয়েটার গ্রুপের 500তম শো কমপ্লিট হতে যাচ্ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। স্যার, আমাদের শোয়ের ডিরেক্টর আমাকে প্রমিস করেছিল উনি আমাকে একটা প্রমিনেন্ট রোল দেবেন, সিজারের সেনাপতির। কিন্তু স্যার, ওই মহিলা মালবিকা, স্যার, ও চক্করে ওই রোল যেটা যেটা আমি পেতে যাচ্ছিলাম ওই নতুন ছেলেটার হাতে চলে গেল। স্যার, 5 বছর দিয়েছি আমি, 5 বছর এই নাটকে, কিন্তু ওই মালবিকার চক্করে সব শেষ হয়ে গেল। স্যার, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম আমি, মাথা খারাপ হয়ে গেছিল আমার। কোথাও এরকমটা নয় তো যে এই ক্রোধের কারণে, এই ফ্রাস্ট্রেশনের কারণে তুমি মালবিকাকে? না স্যার, স্যার আমরা অ্যাক্টার্স। স্যার, আমাদের সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত ঝগড়া লড়াই সব স্টেজে গিয়ে শেষ হয়ে যায়। স্যার, এগুলো কিছুই মনে রাখি না। আর স্যার, ওই দিন সব কিছু ঠিকঠাক চলছিল, সব কিছু
সমস্ত মুভমেন্ট ঠিক ছিল আর আমি ঠিক মোমেন্টে তলোয়ারটা চালাই, কিন্তু স্যার ভুলটা মালবিকারই ছিল। ও নিজে স্টেপ ভুল করেছিল, আর স্যার ওই তলোয়ারে বিষ লেগেছিল যার জন্য মালবিকার প্রাণ গেছে। স্যার স্যার এগুলো তো আমি জেনে বুঝে করিনি না স্যার। ইয়োর অনার, 10ই মার্চ সন্ধেবেলা রং সম্রাট অডিটোরিয়ামে বহু প্রচলিত নাটক আখরি ফারিয়াদের 499তম শো ছিল। 499। পর্দা খুলল, শো শুরু হলো। আর শোয়ের হিরোইন ভূতপূর্ব ফিল্ম অ্যাক্ট্রেস মালবিকা মালহোত্রা, যে নিজের এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়েছিল, স্টেজে ঢুকলো এবং নিজের ডায়লগ বলল। আর নাটকের অনুসারে ওখানে তলোয়ারবাজি শুরু। ইয়োর অনার, যেমন সব নাটকে হয় তেমন কি এই নাটকেও অ্যাক্টার্সদের সব মুভমেন্ট আগে থেকে ব্লকড ছিল। সবকিছুই পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী চলছিল। তখনই হঠাৎ অপরাধী রাকেশ নিজে তলোয়ার দিয়ে জেনে বুঝে মালবিকার হাতে আঘাত করে। তলোয়ারে ধার ছিল না ইয়োর অনার, তাই জন্য ওর হাত কাটেনি, কিন্তু একটা ছোট চোট এসছিল। যাই হোক, এখন অবধি তো সব ঠিকই ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো 2 মিনিটের মধ্যে মালবিকার মৃত্যু হলো ওখানেই স্টেজে। আর এই মার্ডারটা হতে ওখানে বসে থাকা প্রতিটা মানুষ দেখেছে। Am I right? স্যার স্যার এগুলো আমি জেনে শুনে করিনি স্যার, ভুল মালবিকা ছিল। ও ভুল স্টেপ নিয়েছিল, তাই আমার তলোয়ার ওর হাতে লাগে আর ওর হাত কেটে যায়। আর ওইটুকু কেটে যাওয়ার জন্য ওর মৃত্যু হয়ে গেল? না, আপনি এটা বলতে চাইছেন যে একটা ছোট এইটুকু একটা কাটার জন্য 2 মিনিটে একটা মানুষের মৃত্যু হতে পারে, এটাই বলতে চাইছেন আপনি? না স্যার, আমি এটা বলতে চাইনি। আপনার মানেটা পরিষ্কার। আপনি চেয়েছিলেন যে চলতে থাকা নাটকে আপনি মালবিকার ওপর তলোয়ার দিয়ে আঘাত করেন, যেটাতে কোনো ধার নেই, কিন্তু ওর কেটে যায় এবং ওর চোট আসে। এটাই আপনি চেয়েছিলেন, কারণ আপনি তলোয়ারে আগে থেকে বিষ লাগিয়ে রেখেছিলেন রাকেশ, যেটার কারণে ওই বিষের প্রতিক্রিয়ায় মালবিকার মৃত্যু হয়ে যায়। ইয়োর অনার, পোস্টমর্টম রিপোর্টেও মালবিকার মৃত্যুর কারণ বিষই। স্যার আমি কি করে বলবো যে ওই তলোয়ারে বিষ কোথা থেকে এলো? আর স্যার আমি মালবিকাকে মারিনি স্যার, সত্যি। অদ্ভুত অ্যাক্টর আপনি, ফিল্মে ট্রাই করুন। কি সব বলছেন আপনি? হ্যাঁ, এই নাটকে অভিনয় তো করছিলেনই আপনি, কিন্তু এই সেট আর প্রপার্টির দায়িত্ব আপনাকেই দেওয়া হয়েছিল। আর এটা তো খুবই নিশ্চিত যে ওই তলোয়ারটাও প্রপার্টিরই একটা অংশ। হ্যাঁ, ঠিক বলছি আমি? আপনি এই কথাটা মানেন? তাহলে দায়িত্ব যদি আপনার হয় এবং তলোয়ারটাও যদি আপনার হয়, তাহলে আপনি জানেন না যে তলোয়ারে বিষ কি করে লাগলো? স্যার আমি জানি না, কিন্তু জজ সাহেব সত্যি আমি কাউকে খুন টুন করিনি। কিন্তু খুন করার পরিকল্পনাটা তো আপনারই ছিল না? যদি পরিকল্পনা আপনার হয় তাহলে অন্য কেউ কি করে কার্যকর করবে? এটা আমি বুঝলাম না। আপনি বলুন যে মালবিকার সাথে আপনার কোনোদিন কোনো প্রবলেম ছিল না, আর আপনি ওকে রাস্তা থেকে সরাতেই চাইতেন না, বলুন। না না, নিচে কোথায় দেখছেন? লজ্জায় মাথা হেট হয়ে গেছে আপনার, বলতে পারবেন না আপনি। এই কঠিন সত্যটা আপনি স্বীকার করতে পারবেন না রাকেশ, কিন্তু আমি এই সত্যিটা প্রমাণ করেই ছাড়ব। ইয়োর অনার, নিজের এই সত্যিটা প্রমাণ করার জন্য সবচেয়ে প্রথমে আমি এই নাটকের প্রডিউসার, এই যে আখরি ফারিয়াদি নাটকটা আছে তার প্রডিউসার শ্রী সুরিন্দর শাহকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইব। অনুমতি দিচ্ছি। মিস্টার সুরিন্দর শাহ, আপনার এই যে নাটক আছে আখরি ফারিয়াদি, 499 শোজ, খুব বড় ব্যাপার এটা, এতগুলো পারফরমেন্স, এত বড় ব্যাপার। যখন এটা নিশ্চিত যে ওই দিন যখন শো চলছিল তখন আপনিও ওখানে অডিটোরিয়ামে ছিলেন? আগে হ্যাঁ। আপনি কি এই ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন যে এই যে মালবিকা আর রাকেশের সম্পর্কর ব্যাপারে বলতে পারেন? দেখুন, এই বিষয়ে আমি খুব একটা বেশি জানি না, কিন্তু হ্যাঁ, মালবিকাকে আমি এই ফিল্মে নিয়ে এসেছিলাম, তার জন্য ওকে ভালো রকম টাকাও দিচ্ছিলাম আমি। আপনারা তো জানেন ফিল্মে লোকেদের দেখবার জন্য লোকে নাটক দেখতে আসে, না হলে নাটক ইনভেস্ট করা কোনো বুদ্ধিমান লোকে করবে না। যাকে বাদ দিন, আমাকে এইটা বলুন সুরিন্দর বাবু যে
এই রিহার্সালসে চলাকালীন রাকেশ আর মালবিকা দেবীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া কিছু হয়েছিল? দেখুন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, যদি এই ব্যাপারে কারো কিছু জানা থাকে সেটা এই নাটক ডিরেক্টর অনিরুদ্ধই বলতে পারবে। একটা কথা বলুন আমাকে অনিরুদ্ধ বাবু, যে আপনার এই যে নাটক আখরি ফরিয়াদি, এটা লাস্ট দুটো শোয়ের আগে ৩রা মার্চ যখন রিহার্সাল চলছিল তখন আপনি রাকেশ মালবিকার মধ্যে কিছু হতে দেখেছেন? আমি রাকেশকে লাস্ট দুটো শোয়ে সিজারের একজন সেনাপতি ক্যারেক্টারের জন্য প্রমিস করেছিলাম। হ্যাঁ, বাট মালবিকার কথায় আমাকে এই প্রমিসটা ভাঙতে হলো, আর সেই রোলটা সোমেশকে দিতে হলো, যার ওপর রাকেশ খুবই রেগেছিল। আর এই কথাটা নিয়ে সেদিনও আমার আর মালবিকার সঙ্গে খুব ঝগড়া করেছিল। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, এটাই হয়েছিল ইওর অনার। একটা ছোট রোলের জন্য রাকেশ নিজের সামনের পথের কাঁটা সরিয়ে দেয়, যেটা ওনার চোখে ফুটছিল। ছাড়ুন, এটা তো ৩রা মার্চের গল্প, আমরা আলোকপাত করি 10ই মার্চ এর রাতে, যখন এই শোটা পারফর্ম হচ্ছিল এবং মালবিকা দেবীর মৃত্যু হয়। আর এই জন্য আমি চাই এই নাটকের প্রোডাকশন ম্যানেজার মিস্টার মুকেশ ত্রিবেদীকে কাঠগড়ায় হাজির করা হোক। মুকেশ বাবু, রাকেশ আর মালবিকা দেবীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না, মনোমালিন্য ছিল। আর রাকেশ নিজের রাগের ওপর কন্ট্রোল করতে পারতো না, নিজে বসে থাকতো না, এটা তো সবাই জানে। আমাকে এটা বলুন যে ওই রাতে 10ই মার্চের রাতে যখন শোটা পারফর্মড হচ্ছিল, এমন কোনো ঘটনা ঘটেছিল যেটাতে রাকেশের ওপর সন্দেহ করা যায়? শো শুরু হওয়ার আগে আমি রাকেশকে বলেছিলাম বেলটা ভালো করে চেক করে নিতে, আর সমস্ত প্রপার্টিসগুলোও একবার চেক করে নিতে। ওই সময়ও রাকেশ মালবিকার উপরে খুব রেগেই ছিল, কিন্তু আমি এটা জানতাম না যে প্লে চলাকালীন এইভাবে ও প্রতিশোধ তুলবে। আরে জসপাল বাবু, বসে বসে ক্লান্ত হয়ে গেলাম। কেমন হয় যে যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তো আমি কিছু জিজ্ঞাসাবাদ করি আর আপনি কিছুক্ষণ বসে। আই ওয়াজ মিসিং ইউ স্যার, প্লিজ। ধন্যবাদ। হ্যাঁ, তো মাননীয় নাটকের প্রোডাকশন ম্যানেজার সাহেব, এই কথাটা হয়ে গিয়েছে আদালতে যে এই রাকেশ মালবিকার ওপর রেগেছিল, তো আপনিও এটা মনে করেন যে ওই রাগের কারণেই রাকেশ ওই তলোয়ার দিয়ে মেরেছে মালবিকাকে? এতে মানার কথা কি আছে? এই সব কিছু তো আমি নিজের চোখে দেখেছি, আর এই কথাটা তো সবাই জানে যে রাকেশের তরবারি থেকে মালবিকার চোট এসেছিল। এক্ষুনি জসওয়াল স্যার প্রমাণ করেছে যে ওই তরোয়ালে বিষ। হ্যাঁ, জসওয়াল সাহেব তো আদালতকে বলেছেন ফরেনসিক্স রিপোর্ট এটা বলছে যে ওই তলোয়ারে বিষ মাখানো ছিল, কিন্তু জসওয়াল সাহেব এখনো পর্যন্ত যেটা প্রমাণ করেননি তা হলো যে ওই রাকেশই ওই তলোয়ারটায় বিষ মাখিয়েছে। আর যাই হোক না কেন, এই কথাটারও সঠিক সময় আসবে। এটা বলুন যে প্রোডাকশন ম্যানেজার সাহেব, যে এই যে শো, এই খেলা যেটা আপনারা দেখান, এই তলোয়ারের যে দৃশ্যটা রয়েছে, এটা তো পরিষ্কার যে এটার পূর্ব অভ্যাস সমস্ত অভিনেতা, সমস্ত কুশীলবরা করেছেন নিশ্চয়ই। একদম, ইনফ্যাক্ট সব অ্যাক্টর এই সিকোয়েন্সটাকে খুব ভালোভাবে করতো। তো মুকেশবাবু, এইটা বলুন যে এতটাই আগে অভ্যাস করার সত্ত্বেও কি করে এটা সম্ভব যে ওই তলোয়ারটা গিয়ে মালবিকার হাতে লাগলো? কি মনে হয় আপনার, ওনার ক্রোধ ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে? মিস্টার পাঠক, এসে গেছেন আপনার জয়সওয়াল সাহেব, বলুন বাবু বলুন। কি আপনি প্রমাণ কি করতে চাইছেন? মালবিকা দেবী হয়তো নিজেই ওই তলোয়ারে বিষ লাগিয়েছেন, আর ওনার পা নিজেই এরকম ভুল পড়েছে, হয়তো নিজেই নিজের হাত এরকম মাঝখানে দিয়েছেন হয়তো, যাতে ওনার হাত কেটে যায় আর ওনার মৃত্যু হয়ে যায়। আত্মহত্যা? না জয়সওয়াল বাবু, খুব একটা খুশি আমার হচ্ছে না এটা ভেবে আপনাকে এতটা মূর্খের মতো কথা বলতে দেখে। কেন কেউ নিজেরই মৃত্যুর এভাবে জাল বুনবে? যদি আপনি পোস্টমর্টেম রিপোর্ট মন দিয়ে পড়তেন তাহলে আপনি এই বিষয়টা ইঙ্গিত পেতেন। যে সময় মালবিকার মৃত্যু হয়েছিল সেই সময় ওর রক্তে অল্প মাত্রায় হোক তবুও ঘুমের ওষুধ ছিল।
তাহলে এটা কি সম্ভব নয় যে ওই ঘুমের ওষুধের প্রভাবের কারণে ওনার পা একটু হড়কে গিয়েছিল, আর অভ্যাস করা রাকেশ ওই তলোয়ারটা ঠিকভাবেই ছুঁড়েছিল, কিন্তু মালবিকার হাতটা মাঝখানে চলে আসলো? সম্ভব এটা? কিন্তু তলোয়ারে বিষ কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তরটাও আমি দেব, তবে তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে যে মালবিকার রক্তে ঘুমের ওষুধটা কোথা থেকে আসলো? ইওর অনার, এই ঘুমের ওষুধটা একটা আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে মেশানো হয়েছিল যেটাকে মুলাইঠি বলা হয়, এবং যেটা হামেশাই যারা অভিনেতা, যারা নাটক করেন, তারা গলা ঠিক রাখার জন্য খেয়ে থাকেন। আর একটা প্রশ্ন রয়েছে যে এই মুলাঠিতে ওই ঘুমের ওষুধটা এলো কিভাবে, আর এই ওষুধটা মালবিকাকে দিল কে? আপনি তো জানবেন নিশ্চয়ই মুকেশবাবু, আপনি তো দেখাশোনা করেন এই সব কিছু, তো কে দিয়েছিল এই মুলাঠিটা মালবিকাকে? আমাদের গ্রুপে সুমেশই মুলেটি খেত। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা সত্যি যে আমি মুলেঠি ব্যবহার করি, আর সেই দিন আমি মালবিকা দেবীকে মুলেঠি দিয়েছিলাম, কারণ স্যার সেদিন তার গলাটা রীতিমতো খসখস করছিল তাই। কিন্তু স্যার আমি মুলেঠিতে কিছুই মেশাইনি। আর স্যার আপনি বলুন আমি এরকম কেন করব? মালবিকা ম্যাডামের কারণেই তো আমি নাটকে একটা ইম্পর্ট্যান্ট রোল পেয়েছি। মুলাইঠি আপনার কাছে ছিল, আপনি মালবিকাকে দিয়েছিলেন, কিন্তু আপনি তার মধ্যে ঘুমের ওষুধ মেশাননি। তাহলে কে করতে পারে এটা? কে করতে পারে এই কাজটা আপনার অনুসারে? স্যার যে কেউ করতে পারে, রাকেশ করতে পারে। আপনার কাছে যেই মুলাঠিটা ছিল সেটার মধ্যে ঘুমের ওষুধ মেশাবে রাকেশ? মুকেশ বাবু করতে পারেন। আচ্ছা, মুকেশ বাবুও করতে পারেন স্যার, কারণ আমাদের গ্রুপের প্রত্যেকেই মালবিকার ওপর রীতিমতো রেগেছিল সেই কারণে। আর হ্যাঁ স্যার, এছাড়া বলতে গেলে অশোক বাবুও করতে পারেন স্যার, কেননা মালবিকার অশোক বাবুর মধ্যে অনেক দিন ধরেই কিছু একটা চলছিল, আর এই ব্যাপারটা সবাই জানতো। আর সেদিন সন্ধেবেলা আমিও উইংসের মধ্যে দিয়ে দেখেছিলাম ওরা দুজন ঝগড়া করছিল। স্যার অশোক মালবিকার থেকে দূরে যেতে চেয়েছিল, আর মালবিকা ব্যাপারটা নিয়ে ভীষণই রেগেছিল সেই কারণেই। হ্যাঁ এটা সত্যি, আমার আর মালবিকার মধ্যে একটা সম্পর্ক ছিল, আর আমি ওই সম্পর্ক থেকে বেরোতে চাইছিলাম। আচ্ছা, আপনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, আপনি ওই সম্পর্কটা ভাঙতে চাইছিলেন, তো আপনি ওই রাকেশের তলোয়ারের ধারে বিষ লাগিয়েছিলেন, হয়তো আপনি মালবিকার মুলেঠির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন, আর যেই কারণে এই ঘটনাটা ঘটলো। না, এটা সত্যি না। আমি কেন মালবিকাকে মারতে চাইবো? নিজের বিবাহিত জীবনকে বাঁচানোর জন্য কখনো কখনো। জজ সাহেব, এটা মিথ্যে। আমার উপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, এগুলো সব মিথ্যে। ইনফ্যাক্ট যেদিন মালবিকার মার্ডার হয়েছিল ওদিন আমি স্টেজে ছাড়া পার্সোনালি আর কোথাও দেখাও করিনি। রিল্যাক্স অশোক বাবু, রিল্যাক্স ইওর অনার। কেডি পাঠক সাহেব এই কেসটাকে এমনি ঘোরাচ্ছেন গোল গোল, কেন জানি না, টাইম ওয়েস্ট করছেন। যখন সব সাক্ষীদের এবং তাদের বয়ানে এটা পরিষ্কার যে রাকেশ আর মালবিকার ঝগড়া ছিল, রাকেশের তলোয়ারে মালবিকার আঘাত পায় এবং রাকেশের তলোয়ারে বিষ ছিল। আর হ্যাঁ, যতদূর আপনার ওই মুলাইঠিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার প্রশ্নটা ছিল, হতে পারে পাঠক সাহেব যে ওই ঘুমের ওষুধটা রাকেশ মিশিয়েছিল। না, যেরমভাবে আপনি দোষারোপ করলেন ওই ভদ্রলোককে, অশোকবাবুকে, সেরমভাবেই যাতে মালবিকা দেবী ঘুমিয়ে থাকেন, উনি ভুল পদক্ষেপ নেন, ওনার হাত মাঝখানে চলে আসে, আর রাকেশ। নাটকের মধ্যে নাটক ইওর অনার, এবার আদালতেও আরেকটা নতুন নাটক, নতুন একটা গল্প নয় পাঠক সাহেব, তথ্য এটা। জসওয়াল সাহেব, একটা তথ্য জসওয়াল সাহেব, আমার সহযোগীও খুঁজে নিয়ে এসেছেন ওখানকার গ্রিন রুম আর অডিটোরিয়ামের খানা তল্লাশি করে, যেটা সম্ভবত আপনার তথ্যকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারে। দেখি কি হয় যায়। এটাই অশোকবাবু, আপনার
বক্তব্য অনুযায়ী যেই দিন মালবিকার মৃত্যু হয় সেই দিন স্টেজ ছাড়া বাইরে কোথাও অন্য কোনো জায়গায় আপনার মালবিকার সঙ্গে দেখা হয়নি। আগে হ্যাঁ। চলুন আপনার বাকি কথাগুলোর মতো এই কথাটাও আমরা মেনে নিচ্ছি। এইটা বলুন যে এই খেলায়, এই নাটকে যতজন কুশীলব রয়েছেন তাদের জামার উপরে একটা ব্রোচ হয় না, ছিল না ব্রোচ একটা এখানে লাগানো? আগে হ্যাঁ। কিন্তু আপনার বস্ত্র থেকে সেই ব্রোচটা বেপাত্তা হারিয়ে গেছে, কোথায় চলে গেল ওটা? আগে আমি কি জানি, অন্য কোথাও পড়ে গেছিল হয়তো। কোথায় কোথায় পড়ে যেতে পারে? এই 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 যে ব্রোচটা রয়েছে, এটা দেখুন, এটা আপনার জামা থেকে পড়েছে কিনা? আমি এইটা বুঝতে পারছি না অশোকবাবু, যে যখন আপনার সঙ্গে মালবিকা দেবীর কোথাও আপনারই বক্তব্য অনুযায়ী বাইরে কোথাও দেখা হয়নি, তাহলে আপনার বস্ত্র থেকে আপনার এই ব্রোচ মালবিকা দেবীর গ্রিন রুমে গেল কি করে? দেখুন, আমি কিচ্ছু জানি না ওটা ওখানে কি করে আসলো। এই ছোট সুন্দর শিশিটা সম্বন্ধে নিশ্চয়ই আপনার কাছে বেশ কিছু খবরাখবর রয়েছে। এটা সেই শিশি যেটার মধ্যে বিষ ছিল, যে বিষটা ওই তলোয়ারের ধারে লাগানো হয়েছিল। এইটা আপনি দেখেছেন? এভিডেন্স? হ্যাঁ স্যার, এক মিনিট। এই 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 শিশি তো রাকেশের শিশি এটা। আগে স্যার। আশ্চর্যজনক বিষয় এটা যে রাকেশের এই শিশিতে আপনার আঙুলের ছাপ কিভাবে এলো? হাউ ইজ ইট পসিবল? স্যার স্যার এটা ষড়যন্ত্র স্যার। ও আমাকে ফাঁসাতে চাইছে স্যার। স্যার, এই শিশিটা রাকেশের হোমিওপ্যাথি ওষুধের শিশি। স্যার, আগের দিন যখন আমি গ্রিন রুমে গেছিলাম তো রাকেশ ওখানে আগে থেকেই বসেছিল, আর স্যার ও আমাকে আসতে দেখেই ওখান থেকে চলে গেল। স্যার, আমি ওই সময় স্যার আমি ওই শিশি ওর হাতে দিয়েছিলাম। আর হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ও ওই সময় ওই শিশি ও রুমাল দিয়ে ধরে স্যার। স্যার, ওই জন্যই আমার আঙুলের ছাপ এখানে এসে গেছে হয়তো। স্যার, আমি আর কিছুই জানি না স্যার, আমার এর মধ্যে কোনো হাত নেই স্যার, আমি সত্যি বলছি স্যার। রাকেশ, বল না, বলছিস না কেন? এটা কি সত্যি? বল না, চুপ কেন? রাকেশ বাবু, আপনি কি অশোক বাবুর কথার সঙ্গে সহমত? অশোক সত্যি বলছে স্যার, এই শিশি আমারই। কিন্তু স্যার, এটাও সত্যি যে ওই দিন এই শিশিটা হারিয়ে গিয়েছিল, আর স্যার অশোকই তুলে আমাকে দিয়েছিল। ওই দিন আমার হাতে পেন্ট লেগেছিল, আর তাই ওই শিশিটা আমি রুমাল দিয়ে ধরি। স্যার, তারপরে ওই শিশিটা আমি লাইট বুথে গিয়ে রেখে দিই। কিন্তু স্যার, যখন আমি দ্বিতীয়বার ওটা খুঁজতে গেলাম না স্যার, ওটা আমি পেলামই না। আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। এটা একদমই হয়নি, বরঞ্চ এইটা হয়েছিল যে আপনি পুরো ষড়যন্ত্রটা করেছিলেন আশোককে ফাঁসানোর। নিজের শিশিতে আশোকের আঙ্গুলের ছাপ থাকার সুযোগটা নিলেন, ওর ব্রশারটা মালবিকা গ্রিন রুমে রাখলেন, আর তারপর ওর মুলেঠিতে ঘুমের ওষুধ মেশালেন, আর নিজের তলোয়ারে বিষ। এখন তো এই কেস পুরো পরিষ্কার হয়ে গেছে, ইয়োর অনার। থ্যাংক ইউ পাঠক সাহেব। ধন্যবাদটা এই কারণে বলছি আমি, কারণ এই যে রাকেশের যে ওষুধের শিশিটা ছিল, যেটাতে বিষটা ছিল, ওটা আদালতের সামনে পেশ করে আপনি কেসটা আরও পরিষ্কার করে দিয়েছেন যে এই খুনটা রাকেশই করেছিল, এমনকি জেনে বুঝে ও ষড়যন্ত্র করেছিল। তাই জন্য ইয়োর অনার, আমি আদালতকে এটা অনুরোধ করব যে আপনি আপনার রায় ঘোষণা করুন আর অপরাধীকে কঠিনতম শাস্তি দিন। মিস্টার পাঠক, আপনি আপনার মক্কেল যে নির্দোষ সেটা প্রমাণের জন্য অন্য কোনো সাফাই পেশ করবেন? ইয়োর অনার, ডিফেন্স এই কেসের একটু তল্লাশি করতে চায়, আর
পরবর্তী শুনানির আবেদন করছে। ইয়োর অনার, এটা এই আদালত আপনাকে আপনার মক্কেলের নির্দোষিতা প্রমাণের জন্য 4 দিন সময় দিচ্ছে। ততদিন এই আদালত মুলতুবি রাখা হলো। অশোকের কাছে মালবিকাকে মারার সব থেকে বড় মোটিভ ছিল স্যার। মালবিকা ওর জীবনে অনেক ঝামেলা করছিল। আমি তো এখনো পুরো বিশ্বাস করি মালবিকার হত্যাতে আর কারণ নয়, অশোকেরই হাত আছে। তুই চল, আমরা একবার যাই। কোথায় স্যার? প্রডিউসার সুরিন্দর শাহ আদালতের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে 500তম শো করছে। চল দেখে আসি। 500খানা শো করা খুব একটা সহজ কথা নয় বরুণ। কোথায় যাচ্ছেন? আরে ভাই আমার, কোথায় যাচ্ছেন? সরি স্যার। উঠিয়ে নিন, উঠিয়ে নিন। মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন আপনার? আমরা আপনার 500তম শো দেখতে আসলাম, পছন্দ হয়নি আপনার? না স্যার, সেরকম কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকি সহ অভিনেতারা কোথায় আপনার? স্যার, বাকি সবাই তো স্টেজে আছে। যাই হোক, সেকেন্ড বেল বেজে গেছে, আপনারাও অডিটোরিয়ামে চলুন না। স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, আসুন আসুন, যা দেখে। তোমার শেষ সময় চলে এসেছে সিজার। আবামের কথা আর তুমি আটকাতে পারবে না। সিজারের বিশাল বাহিনীর সামনে জনসাধারণ কি করবে? গ্রেপ্তার করো একে। চলো। মনে হয় তুমি আবামের ক্ষমতা সম্পর্কে কিছু জানো না। সিজার, ভালো হবে না। অশোক, He is dead. what? বরুণ, পুলিশকে ফোন কর। তুই যখন ওর পিছনে গিয়েছিলি, ওই এনভেলপটা কাকে দিয়েছিল? স্যার, একজন লোক ছিল, কিন্তু ওই লোকটাকে এখানে দেখতে পাচ্ছি না। হয়তো বাইরের লোক ছিল। হ্যালো দাভে। ইয়োর অনার, আরও একবার চলন্ত নাটকে খুন হওয়াতে এটা আবার প্রমাণ হলো যে রাকেশ সর্বপ্রথমে মালবিকার খুন করলো এবং তারপর অশোককে ফাঁসানোর চেষ্টা করলো। আর যখন ওর এই প্রচেষ্টাও ব্যর্থ হলো, তখন ও নিজের সাথীর সাহায্যে অশোককেও মেরে ফেললো। জয়সল বাবু, এই বন্ধুর নামটা একবার কষ্ট করে বলতে পারবেন আদালতে? আগে আপনার অনুরোধ শিরোধার্য স্যার। আর সাথে একটা না, দুটো। প্রথমটা তো ওই বিষ, যেটা লিপ লাইনারে লেগেছিল, আর ইয়োর অনার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী অশোকের মৃত্যুও ওই লিপ লাইনারে লেগে থাকা বিষের জন্যই হয়েছে। আর পাঠক সাহেব খুনি এটা খুব ভালোভাবেই জানতো যে অশোকের নিজের জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভেজানোর অভ্যেস ছিল এরকম, আর ও এই ব্যাপারটারই সুযোগ নেয়। আর ইয়োর অনার, অশোক নিজের অভ্যেস অনুযায়ী চলন্ত প্লেয়ের মধ্যে নিজের জিভ দিয়ে নিজের ঠোঁটটা ভেজায়, যাতে নিচের যে লিপ লাইনারটা ছিল, যেটাতে বিষ লাগানো ছিল, সেটা জিভে লেগে যায় আর অশোক মরে যায়। এখন দ্বিতীয় সাথী, রাকেশের সাহায্যকারী, ওর পুরনো পরম মিত্র, ইয়োর অনার, মেকআপ ম্যান যোগেশ। যোগেশ বাবু সবার মেকআপ হয়ে যাওয়ার পরে একদম লাস্টে এন্ট্রি হওয়ার আগে আপনি স্টেজে অশোক বাবুর ঠোঁটের নিচে লিপ লাইনার কেন লাগালেন আপনি বলতে পারেন? মেকআপের পরেই আমি সবসময় টাচ আপ করি স্টেজে। যখন সবাই স্টেজে চলে এসেছিল, তখন অশোকও স্টেজে এলো। আমি স্টেজেতেই অশোককে টাচ আপ করেছিলাম। এই লিপ লাইনারটা দিয়েই? এই লিপ লাইনারটা দিয়েই আপনি ঠোঁটের নিচে অশোকের ওই মেকআপের টাচ আপ করলেন যেটাতে বিষ ছিল? ইয়েস, ইয়েস ইয়োর অনার। আর এই লিপ লাইনারে সেই বিষটাই আছে যেটা রাকেশের তলোয়ারে ছিল, যেটা দিয়ে মালবিকার মৃত্যু হয়।
একটা কথা বলুন যোগেশ বাবু, দুটো জায়গাতেই আপনি এই বিষটাই ব্যবহার করেছিলেন, তাই না? কি ফালতু কথা বলছেন আপনি? বাজে কথা আমি না, আপনি বলছেন। যদি আপনি মেকআপ ম্যান হন, আপনার হাতেই যদি লিপ লাইনার থাকে, তাহলে আপনি কি করে জানেন না যে বিষ কোথা থেকে এলো? আমি কি করে জানবো? আমি তো সবার সাথে স্টেজে ছিলাম, আর যখন অশোক এলো তো আমি লিপ লাইনার নিতে আমার গ্রিন রুমে গেলাম। ঠিক সেই সময় হয়তো কেউ লিপ লাইনার চেঞ্জ করে দিয়েছিল। মেকআপ ম্যান আপনি, লিপ লাইনার আপনার কাছে থাকে, চেঞ্জটা অন্য কেউ করলো কেন? কে করেছে বলতে পারেন আপনি? না না, কে করেছে তাড়াতাড়ি বলুন। শোয়ের দিন বিকেলে যখন সবাই স্টেজে ছিল আর আমি গ্রিন রুমে লিপ লাইনার নিতে গেছিলাম, তো আমি ওখান থেকে নর্মদাকে বেরোতে দেখলাম। নম্রতা দেবী, সবার আগে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্ততপক্ষে আপনি মালবিকার জায়গাটা তো নিয়ে নিলেন। ক্ষমা করবেন স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। মানে এই যে নাটকটা রয়েছে, যে খেলাটা, যে অন্তিম অন্তরা, এখানে আপনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। সমস্ত কুশীলবেরই এটা ইচ্ছা থাকে, এটা চেষ্টা থাকে যে সে মুখ্য ভূমিকায় অভিনয় করে। আগে হ্যাঁ, কিন্তু এর মধ্যে খারাপটা কি? খারাপটাই তো রয়েছে। মুখ্য চরিত্রটা পাওয়ার জন্য বাকি কুশীলবদের রাস্তা থেকে এইভাবে সরিয়ে দেওয়ার। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি নম্রতা দেবী, যে প্রথমে আপনি বিষের ব্যবহারটা করে মালবিকা দেবীকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে তারপর ওই বিষের ব্যবহার করেই আপনি অশোককেও খুন করেছেন। কেডি কেন জোর জবরদস্তি আপনি নম্রতার মুখে কথা ফোটাতে চাইছেন? আদালতে এটা তো প্রমাণ হয়ে গেছে যে মালবিকার মৃত্যুর জন্য রাকেশ দায়ী। এখানে অশোকের খুনের ব্যাপারে আপনি হয়তো নম্রতাকে এইখানে এই কাঠগড়ায় ডেকেছেন, ভুলে গেলেন আপনি, হয়তো খুব স্ট্রেসে আছেন আপনি। ওয়াই ডোন্ট ইউ টেক আ ব্রেক? না না, স্ট্রেসের জন্য এরকম ভাবনায় ডুবে যাওয়া নট গুড। জসওয়াল সাহেব, আমি ভাবের ঘুরে কথা বলছি না, কিন্তু আপনার ভাবনা চিন্তার আভাব দেখে আমার মনে হচ্ছে যে এবার আমাকে ইনাকে শুধুমাত্র অশোক বাবুর হত্যার ঘটনা নিয়েই প্রশ্ন করা উচিত। আপনি বসুন না, একটু জলটল খান এই স্ট্রেসটার জন্য। হ্যাঁ, তো নম্রতা দেবী, মেকআপ ম্যান যোগেশের বক্তব্য অনুযায়ী যখন সমস্ত কুশীলবরা ওই মঞ্চে উপস্থিত ছিলেন তখন আপনি সেখানে ছিলেন না, গ্রিন রুমে ছিলেন। এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ আমার উপর, আর এই লোকটা মিথ্যে কথা বলছে। আমি গ্রিন রুমে যাইনি। নম্রতা দেবী, আপনার এই কথাটা স্পষ্ট আমরা করতে পারি বাকি যারা যারা রয়েছে এখানে আদালতে উপস্থিত তাদের বক্তব্যে। তাই ভেবে চিনতে আপনি উত্তরটা দিন যে আপনি গ্রিন রুমে ছিলেন না ছিলেন না, পুরো সময়টা ধরে স্টেজে ছিলেন নাকি ছিলেন না, ছিলেন কি না? আগে না, আমি পুরো সময় স্টেজে ছিলাম না। রাইট, তো কোথায় ছিলেন আপনি? গ্রিন রুমে। আমি আমাদের প্রোডিউসার সুরেন্দ্রজির সঙ্গে ছিলাম। আগে হ্যাঁ, এটাই সত্যি, নম্রতা আমার সঙ্গেই ছিল। ওর মালবিকার জায়গায় মেইন রোল করার কথা ছিল, এই জন্য নাটক শুরুর আগে আমি সব কথা ক্লিয়ার করে নিতে চেয়েছিলাম। থ্যাংক ইউ, আপনি সব কথা এরকম আদালতের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলেন, তার জন্য থ্যাংক ইউ মিস্টার শ। কেডি স্যার, এখন তো আপনার ভ্রমটা নিশ্চয়ই দূর হয়ে গেছে যে যোগেশ মিথ্যে কথা বলছে না, কারণ যদি নম্রতা গ্রিন রুমে যায়নি তাহলে যোগেশ ওকে গ্রিন রুমে দেখলো কি করে? নট পসিবল। কিন্তু এইটা পসিবল হতে পারে যে যোগেশ আর রাকেশ দুজনে মিলে মালবিকা আর অশোকের খুন করেছে। ইয়োর অনার, আমি এটা চাই যে এই আদালত যোগেশকে রাকেশের সঙ্গ দেওয়ার অপরাধে আর অশোকের খুন করার অপরাধে হেফাজতে নেওয়ার হুকুম দিক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। কেডি স্যার, এটা সেই লোকটাই। স্যার আমি এখনই আসছি। স্যার, আইল জাস্ট কাম। তুই ওই লোকটাই না যাকে সেদিন অশোক পেপারস দিয়েছিল? সত্যি বল নইলে। স্যার, আমি তো একটা ছোটখাটো ড্রাইভার স্যার। স্যার, ওই পেপারটা আমার সাহেবের জন্য ছিল। অশোক স্যার আমার সাহেবকে ব্ল্যাকমেল করছিল। আমি এই পেপারটা পড়ে ফেলেছিলাম, ওতে লেখা ছিল
যদি আজ রাতে আমি 50 লাখ টাকা না পাই তো সত্যিটা সবার সামনে চলে আসবে। মিস অশোক, আপনার দুঃখটা আমরা বুঝতে পারছি। অশোকের আসল হত্যাকারী পর্যন্ত পৌঁছতে চাই আমরা। কিছু জানতেন আপনি এই ওর নাটকের সম্বন্ধে? আমি বেশি কিছু জানি না, আমি ওনার প্লেয়ের ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করতাম না। কিন্তু হ্যাঁ, যেদিন রাতে ওনার খুন হয় ওই দিন সকালে উনি আমাকে এই খামটা দিয়েছিলেন আর বলেছিলেন উনি ফোন করলে আমি যেন এটা পোস্ট করে দিই। আমি দেখতে পারি একটু এটা? আমি আপনার আর নম্রতার যে সমস্ত কথাগুলো শুনেছিলাম সেটা রেকর্ডও করে ফেলেছি। আর যদি এটা আপনার কাছে পৌঁছে যায় তাহলে ধরে নেবেন যে আমি পয়সাটা পেয়ে গিয়েছি আর আপনি আপনার জীবন। অশোক, নম্রতা নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার, ওর বাড়ি নাম্বার আছে। তাড়াতাড়ি কর। হ্যালো, আমি কি নম্রতার সঙ্গে কথা বলতে পারি? আপনি ওর মোবাইল নাম্বারটা দেবেন? অলরাইট, থ্যাংক ইউ। কেডি স্যার, নম্রতা মোবাইল ফোন বাড়িতে রেখে গেছে আর ও অডিটোরিয়ামে গেছে। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আর এই লাইটটা কেন এত? আমি বলেছিলাম না তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে মালবিকার জায়গায় পৌঁছে দেব। হ্যাঁ, আমি তোমাকে মালবিকার জায়গাতেই পৌঁছে দিচ্ছি। মানে? এবার তোমার কাছে পালানোর কোনো পথ নেই। ইয়নার এই গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বিরুদ্ধ পক্ষের কাছে এই গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে যে অশোক আর মালবিকাকে হত্যা না রাকেশ করেছে না যোগেশ, এর মধ্যে তৃতীয় একজন ব্যক্তির হাত রয়েছে। ইয়োর অনার, যদি কেডি সাহেব এটা বলতে চান যে উনি কেসটা সলভ করে দিয়েছেন তাহলে এই গল্পগুলো শোনানোর মানেটা কি স্যার? কেন আদালত আর আমার সময় নষ্ট করছেন? পরিষ্কারভাবে বলে দিলেই তো হয় যে কার দিকে ইশারা আপনার। হ্যাঁ বলবো তো, হ্যাঁ শুধু বলবো না, দেখিয়েও দেব। ইন্সপেক্টর দাবে আসুন। নম্রতা দেবী, কাল রাত্রে যেটা হয়েছে অডিটোরিয়ামে, আপনার মৃত্যু হতে পারত। এটা তো ভালো যে সঠিক সময়ে আমরা সত্যিটার খবর পেয়ে যাই আর আপনার প্রাণ বেঁচে যায়। একটা কথা বলুন, যে মালবিকার জায়গায় যাওয়ার জন্য আপনি এসব করলেন, কেন করলেন এইসব? বলুন নম্রতা দেবী, কেন করলেন আপনি? আমি মালবিকার হিউমিলিয়েশনের জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি জানতাম যে ও যতক্ষণ আমাদের গ্রুপে থাকবে আমি শুধু সাইড রোলই করতে থাকবো। এই জন্য যখন আমায়... তোমার ভিতরে মালবিকার মতো বড় হবার ক্ষমতা আছে। ঠিক আমি যেভাবে বলে যাব ঠিক সেরকমই করতে থাকো, তুমিও মালবিকার মতো বিখ্যাত হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি সেই রকমই করছিলাম যা আমাকে বলা হয়েছিল। হ্যাঁ, আমি রাকেশের শিশির উপর, যার মধ্যে অশোকের ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওটা লাইট বুথ থেকে উঠিয়েছিলাম আর আর ওইটাতে বিষ লাগিয়ে দিলাম আর ওইটাকে রাকেশের তলোয়ারে লাগিয়ে দিলাম। আর যখন যখন সোমেশ মালবিকাকে মুলাইটি দিয়ে বেরোচ্ছিল তখন আমি ওটার সুযোগ নিলাম আর আমি ওটাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। আর এই ঘুমের ওষুধের কারণে ইওর অনার, মঞ্চের ওপর মালবিকার পা টলে যায় আর রাকেশের হাতে বিষ মাখানো ওই তলোয়ারে ওর হাতে চোট লেগে যায়, যে কারণে ওর মৃত্যুটা হয়। একটা বিষয় আমি বুঝতে পারলাম, নম্রতা দেবী, অশোককে মেরে ফেলার কি প্রয়োজনীয়তা ছিল আপনার? দেখুন,
আমি ওইটাই করেছি যেটা আমাকে বলা হয়েছিল। এই জন্যই আমি ওই শিশিটা নিই যেটার মধ্যে অশোকের ফিঙ্গারপ্রিন্টস ছিল। অশোকের ব্রাউজ আমি মালবিকার রুমে রেখে দিলাম। আর তারপর ইওর অনার অশোকের গ্রিন রুমে গিয়ে ওর লিপ লাইনারের জায়গায় ইনি সেই লিপ লাইনারটা রাখলেন যেটা বিষ মাখানো ছিল। অশোককে মেরে ফেলা এই কারণেই আবশ্যক হয়ে পড়েছিল ইওর অনার, কারণ অশোক ওর সমস্ত কথা শুনে ফেলেছিল, আর শুধু শুনেইনি, রেকর্ডও করেছিল। কেউ জানতে পারবে না তো আমরা যে এই ব্যাপারে কারোর সাথে কোনো রকম কথা বলার প্রয়োজন নেই। আমি তোমাকে যা কথা দিয়েছিলাম সব রেখেছি। তুমিও সবকিছু ভুলে যাও। মালবিকাকে রাকেশ খুন করেছে, সবার সন্দেহ অশোকের উপরই আছে। ঠিক আছে। কে ওখানে? অশোক। নম্রতা দেবী, এই কারণেই আপনি অশোককে হত্যা করলেন। Am I right or am I right? হ্যাঁ, এইসব আমি করেছি, কিন্তু এই সবে আমি একলা ছিলাম না। এইসব আমি কারোর কথা মতো করেছি। 100% সত্যি ইওর অনার, কারোর কথাতে উনি এটা করেছেন। আর সেই কেউয়ের নাম সুরেন্দর শাহ। সুরেন্দর শাহ। অর্ডার অর্ডার। সুরেন্দ্রবাবু, আপনার সহকারী এই আদালতে তার বক্তব্য জানিয়েছেন। সমস্ত সাক্ষী আপনার সামনে রয়েছে। আপনাকে ইন্সপেক্টর দবে নম্রতা দেবীর ওপর গুলি চালানোর সময় হাতে নাতে ধরে ফেলেন। এখন কোন রকম আমতা আমতা না করে পরিষ্কার বলে দিন যে কেন। কেননা আমি মালবিকাকে ভালোবাসতাম। কিন্তু ওর কারোর ইমোশনের প্রতি কোনো পরোয়া ছিল না। ও শুধু আমার টাকা পয়সা নিয়ে ফুর্তি করছিল। আমি ছাড়া জানি না আর কত লোকের সাথে ওর সম্পর্ক ছিল। কিন্তু যখন আমি জানতে পারলাম যে ওর অ্যাফেয়ার অশোকের সঙ্গেও চলছে আর অশোকের উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করছে, তখন আমি এই ব্যাপারে ওর সাথে কথা বলতে যাই। ওই এক কানাখড়ির মহিলা আমাকে খুব বাজে একটা গালি দিল। ও এমনকি এও বলতে ছাড়লো না যে আমার নাকি ওর সঙ্গে সম্পর্ক করার ক্ষমতা নেই, তাই ও অশোকের কাছে গেছে। আমি একদম পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন আমি ভাবলাম যে মালবিকারই পৃথিবীতে বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই। তখন নম্রতাকে আমি নিজের দিকে টানলাম, ওকে মেইন লিড রোল দেবার লোভ দেখিয়ে। আর এইভাবে আমি নম্রতাকে দিয়ে মালবিকাকে খুন করিয়ে দিয়েছি। আর এই কারণে বেচারা অশোককেও মেরে ফেলাটা প্রয়োজন মনে করলেন। অশোক আর মালবিকাকে খুন করার জন্য আমার কোনো আফসোস নেই। The defense rests, Your Honor. এই আদালত রাকেশ ত্রিপাঠীকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর মালবিকা মালহোত্রা এবং অশোক ত্যাগীর হত্যার অপরাধে নম্রতা মাথুর আর সুরেন্দ্র শাহকে আইনি হেফাজতে নিয়ে ওদের উপর মোকদ্দমা চালানোর হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। On time, every time. কি বলবো, সময়ের খেলা, তাই না?